মানে বাংলাদেশ খারাপ করছে এটা নাকি সাংবাদিকের জন্য খারাপ। আপনি গালি খান। আমি গালি খাই সাংবাদিক সমাজের জন্য বাংলাদেশ দল ভালো খেলতে পারছে না। মানে এইটা যে কি পরিমাণ আমার কাছে নিজের কাছে ইনফ্লুয়েন্সিয়াল মনে হয় যে সাংবাদিকরা নাকি এদেরকে খারাপ খেলার জন্য ইন্সপায়ার করে। Welcome to the show. X-Ceramix presents Creek Bus powered by Gigabyte. Big match. বিগ ম্যাচ কি আসলে দুটো দলের জন্য কোনো অর্থ বহন করে না, বাংলাদেশ এবং পাকিস্তান। তবে আত্মসম্মান যদি দুটো দলের থেকে থাকে তারা জিততে চাইবে আজকে। পাকিস্তান যারা 29 বছর পর আইসিসির কোনো ইভেন্ট আয়োজন করেছে সেখান থেকে তারা ছিটকে গেছে, এরই মধ্যে শেষ ম্যাচে তারা বাংলাদেশকে হারাতে চাইবে। আর বাংলাদেশ তো জয় চাই, তার উপর যখন তাদের মাথায় রয়েছে যে আফগানিস্তান হারিয়ে দিয়েছে ইংল্যান্ডকে এবং সেমির দৌড়ে আফগানিস্তান আছে, তখন বাংলাদেশও নিশ্চয়ই চাইবে এই ম্যাচটা জিতে সম্মান নিয়ে দেশে ফিরে আসতে। আমার নাম তাই বলুন তো। আই হ্যাভ এ বিউটিফুল প্যানেল টুডে। আজকের ম্যাচের অ্যানালাইসিস প্রি ম্যাচ শোতে আমার সাথে প্রথমে যিনি রয়েছেন তিনি হচ্ছেন সাবেক ক্রিকেটার, সাবেক ক্যাপ্টেন খালেদ মাসুদ পাইলট। পাইলট ভাই, আপনাকে দেখতে একদম একটা বিখ্যাত টিভি সিরিজ আছে, সিরিজটার নাম হচ্ছে ব্রেকিং ব্যাড। ওখানকার একটা চরিত্র আছে জেসি পিঙ্কম্যান, আপনাকে পিঙ্কম্যানের মতো লাগছে। পিঙ্ক কালারের একটা মানে ক্যারেক্টারটা কি ভালো ছিল না? ক্যারেক্টারটা খুবই দুষ্টু মিষ্টি, সব মিল আছে। আমার সাথে রয়েছেন রিয়াসাদ আজিম। রিয়াসাদ আজিমকে তো পরিচয় করে দেওয়ার কিছু না, অনেক কিছু বলা যায়। রিয়াসাদ আজিম একজন ইন্ডিপেন্ডেন্ট ক্রিয়েটার, রিয়াসাদ আজিম একজন স্পোর্টস জার্নালিস্ট, অ্যানালিস্ট, আমার কাছে কিংবদন্তি। তো আমরা দুজনের সাথে শো শুরু করতে চাই। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি। এবং রিয়াসাদ ভাই সম্পর্কে বলি, স্ক্রিনে থাকা মানে এই ফোনে কিছু একটা নিউজ আছে, কিছু একটা নিউজ আছে। আজকে কি কোনো নিউজ আছে রিয়াসাদ আজিম আপনার কাছে? নিউজ বাংলাদেশে খেলার পরে আসলে নিউজ করার চেষ্টা করছি, আর যদি খেলা শেষ পর্যন্ত না হয় এরকম একটা চান্স রয়েছে তাহলে হয়তো অন্য নিউজ হট নিউজ একটা অডিও নিয়ে ঘুরতেছি। একজন ক্রিকেটারের অডিও নিয়ে শোনাবো শোয়ের পর, এটা নিয়ে শোয়ের পরে শোনাবেন। আচ্ছা, আমি একটু রিয়াসাদ আজিমের কাছে জানতে চাই যে মানে আপনি বয়সে আমার বড়ই হবেন, তা আপনি আমি যখন ছোট ছিলাম তখন তো পাইলট ভাইও ছোট ছিল মানে এখনকার তুলনায় একদমই। বয়স বাড়ে নাই না, কিন্তু আপনি কি রিটায়ারমেন্টের আশা করছেন নাকি? না, উনি রিটায়ার করবেন না। উনি হচ্ছে ওই যে একটা গান আছে না, আমার বয়স বাড়ে আমি বাড়ি না, ঠিক আছে? বয়স বাড়ে উনি ওরকমই থেকে যায়, ঠিক আছে? কিভাবে ধরে রেখেছেন আপনি? আমাকে বলেছেন যে অনেক আপনার বয়স না বলতে, আমি বলছি না আসল বয়সটা। কিভাবে নিজেকে এত তরুণ রাখেন? এটা ভালো। আপনি যদি ফ্রেশ থাকার চিন্তা করেন, নেগেটিভ পজিটিভ অনেক মেন্টাল তো প্রেশার থাকবেই, বাট যখন যেটা চিন্তা করো সেটা চিন্তা করা। এবং আমার মনে হয় যে ফুড হ্যাবিট এবং বার্ন করা। আমি যেমন প্রত্যেকদিন রাত্রে ফুটবল খেলি, রাত্রে 10টা থেকে 11টা পর্যন্ত ধানমন্ডি 4 নম্বর মাঠে। সুন্দর একটা এনভায়রনমেন্ট হচ্ছে, আমরা যে যার মতোই কাজ করি না কেন রাত 10টা থেকে 11টা পর্যন্ত আমরা ফুটবল খেলি। কিন্তু আমার মনে হয় বাংলাদেশ দল ক্রিকেট খেলছে তাতে এমনিতে আমাদের বার্ন হয়ে যায়। আমার কাছে মনে হচ্ছে মেন্টাল বার্নটা অনেক বেশি হয়। যে পরিমাণ টেনশনে থাকা লাগে, যে পরিমাণ গালি একসেপ্ট করতে হয়, মানে তাই বলতো যদি তার প্ল্যাটফর্মে কিছু একটা করে তার অফিসে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই, ওই গালিটাকে হচ্ছে ওই অফিসিয়াল প্ল্যাটফর্ম। বাট আমার ক্ষেত্রে যেটা হয়, মানে বাংলাদেশ খারাপ করছে এটা নাকি সাংবাদিকের জন্য খারাপ। আপনি গালি খান। আমি গালি খাই সাংবাদিক সমাজের জন্য বাংলাদেশ দল ভালো খেলতে পারছে না। মানে এইটা যে কি পরিমাণ আমার কাছে নিজের কাছে ইনফ্লুয়েন্সিয়াল মনে হয় যে সাংবাদিকরা নাকি এদেরকে খারাপ খেলার জন্য ইন্সপায়ার করে। এই যে বাংলাদেশ দল দুবারই প্রথমে ব্যাটিং করলো, 228 করলো, 240 করলো, তো এরপরে আপনার আজকেও তারপরে কিন্তু ভক্তরা বসবে আবার পাকিস্তানকে আমরা হারাবো। রিয়াসাদ আজিম, আপনার মনে হয় যে ভক্তদের বারবার নিরাশ হচ্ছে তারা আইসিসি ইভেন্টে, কেন আসলে? না, ভক্তরা তো আসলে আমার মতোই বেহায়া, যে কারণে বারবার বসে এই খেলাগুলো দেখার জন্য। এবং শেষ পর্যন্ত আমরা যে ক্রিকেটটা উপহার পাই, যেভাবে বাংলাদেশ প্রত্যেকটা ম্যাচে 20-30 রান আর একটু বেশি হইলে ভালো হইতো, এই কথাগুলো বলে। কিন্তু আপনি দেখেন যে যারা ক্রিকেট দেখে, যারা ক্রিকেট নিয়ে আলোচনা করে, ওদের তো আসলে অন্যদের ক্রিকেটটাও দেখা উচিত। আপনি দেখেন গতকালকে কিন্তু বিফোর 40 আফগানিস্তানের 3 উইকেট চলে গিয়েছিল। তো এই আফগানিস্তান শেষ পর্যন্ত 7 উইকেট অল আউট হয়নি, কিন্তু 7 উইকেটে 325 করলো। বাংলাদেশের যদি 3টা উইকেট, লাস্ট 8-10 ওভারে 100 করেছে অলমোস্ট। শেষের 37 বলে করেছে 75 রান। 6 উইকেট পার্টনারশিপে 50 বলে করেছে 100 রান। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, আপনি যদি এক্সেলারেশন দেখেন যে ইব্রাহিম জাদরান তার থার্ড 50 যেটা মানে 150-তে পৌঁছানোর জন্য, সেই থার্ড 50 করেছে 28 বলসের মধ্যে। সো একজন ক্রিকেটার ইব্রাহিম জাদরানের এক্সাম্পল যদি আমি দিই, তিনি খেলতে নামলেন ওপেনিংয়ে, আউট হলেন 50তম ওভারে, 48তম ওভারেও তিনি ডাবলস নিয়েছেন। আর বাংলাদেশের ক্রিকেটের কি অবস্থা আমি আসলে বলতে চাই না, বলতে গেলে অনেক বেশি সমালোচনা করা হয়ে যায়, এবং এটার কারণে আবার পরে পাকিস্তানের বিপক্ষে তারা খারাপ খেলতে পারে, সেই কারণে কম বলতে চাই। খালেদ মাসুদ পাইলট, আপনার কি মনে হয় আজকে আমরা আরো একবার আশায় মুখ বাঁধবো সেই জায়গায় আছি আমরা? আমার মনে হয় তো উনি তো খুব রিভার্স সুইং করেন, রিভার্স সুইং গুগলি সব মারছে। এত খারাপ ভাষা তো আমি বলতে পারবো না খেলোয়াড় মনে হয়, বাট আমি মনে করি আশাবাদী। আমি যে ধরেন বাংলাদেশ টিমের সাথে পাকিস্তান টিমে যদি কম্পেয়ার করেন, দুটো টিমের মধ্যেই সমান আমার মনে হয়। কিন্তু পাকিস্তান টিম যে তার ব্যাকগ্রাউন্ড, তারা আসছিল চ্যাম্পিয়ন ফাইটের জন্য, হোম গ্রাউন্ডে খেলা।
তো দুটো ম্যাচ ব্যাক টু ব্যাক হেরে গেছে এগেনস্ট ইন্ডিয়া, বিশাল বড় তাদের কিন্তু হারাটা কিন্তু একটা বলবো যে ইমোশনের ব্যাপার কাজ করে, বা তারা হার্ট হওয়ার ব্যাপার থেকে, এবং ক্রিকেট খেলাটা হচ্ছে আমার কাছে মনে হয় যে কনফিডেন্সের ব্যাপার। তো সেই জায়গা থেকে তাদের দেশের সিনিয়র প্লেয়ার টিভিতে যেভাবে ওরা প্লেয়ারদেরকে দোষারোপ করা শুরু করেছে, তাতে ওরা ভেঙে পড়ার কথা অনেক মেন্টালি। বাংলাদেশের কিন্তু আমার কাছে মনে হয় যদি এই পুরো টুর্নামেন্টে যদি কম্পেয়ার করে যে প্রত্যেকটা টিমের সাথে সব টিম যদি ইন্ডিয়া অস্ট্রেলিয়া যদি 10 পয়েন্ট থাকে, বাংলাদেশ আমার মনে হয় 7 বা 8-এর মধ্যে থাকবে র্যাঙ্কিং ওয়াইজ। তো এই 7-8-এর কিন্তু তাদের কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার প্ল্যান আমার কাছে মনে হয় না যে টিম বাংলাদেশ ছিল। কিন্তু দুটো ম্যাচ হেরে গেছে, বাংলাদেশ যদি এখন পাকিস্তানের সাথে জিতে সেটাও বাংলাদেশের জন্য অ্যাটলিস্ট একটা কিছু একটা পাওয়া। কিন্তু পাকিস্তান যদি বাংলাদেশের সাথে জিতে খুব বেশি পাওয়া না, তারা কিন্তু অলরেডি কষ্ট পেয়ে বেরিয়ে গেছে, যে একদমই ভালো কষ্ট পেয়েছে। তো সেইখান থেকে আমরা মনে হয় যে বাংলাদেশ আমার মনে হয় যে বেটার ক্রিকেট খেলবে আমার মনে হয় পাকিস্তানের সাথে। পাকিস্তান আমার মনে হয় ছন্ন ছাড়ার মতো খেলবে। আপনি মনে আছে যে পাকিস্তানে যখন বাংলাদেশ টিম গেছিল টেস্ট ম্যাচ খেলতে, পাকিস্তান কিন্তু ম্যাচগুলো হেরে গেছিলো এবং সেই টিমের মধ্যে কিন্তু বন্ডিং ম্যাচ ছিল না, তো টিমটা পুরো ছন্ন ছাড়া ছিল। তো আমার মনে হয় এই ম্যাচটা পাকিস্তানের এরকম একটা হতে পারে। জি, রিয়াসাত আজিম, একটা গতকালকের প্রেস কনফারেন্সে বাংলাদেশের যিনি ছিলেন কোচ সালাউদ্দিন, খুব আলোচনা উঠেছে প্রেস কনফারেন্স নিয়ে। সেখানে মুশফিক রিয়াদের তাদের শেষ ম্যাচ হতে যাচ্ছে কিনা এটা নিয়ে একটা বিশাল ডিবেট হয়েছে। উনি পক্ষে বিপক্ষে অনেক কিছু বলেছেন। উনি একবার বলেছেন যে সবারই তো আসলে সমান কন্ট্রিবিউশন, সবাই সমান ম্যাচ ফি পায়, সো শুধু তাদের উপর দোষ কেন দেওয়া হবে। এটা যেমন যথার্থ, আবার এট দ্য সেম টাইম এক্সপেরিয়েন্সটা তাহলে গেল কোথায়? সবাই যদি সমান ম্যাচ ফি পায় এবং সবাই তো সমান, তার মানে সৌম্য সরকারও সমান, মুশফিকুর রহিমও সমান, তাহলে আপনি সৌম্যরে বাদ দিলেন কেন? আপনি যদি মাহমুদুল্লাহ রিয়াদকে দলে ঢুকান, তাহলে আপনাকে এমন একজনকে বাদ দিতে হবে যে ওই পজিশনে খেলে। এখন আপনি বলবেন যে মাহমুদুল্লাহ মুশফিক দুজনই তো হচ্ছে মিডল অর্ডারে ব্যাট করেছে, সৌম্য সরকারকে বাদ দেওয়ার কারণে তো আমরা শান্তকে ওপেনার বানিয়ে দিয়েছি। এখন আমার দ্বিতীয় প্রশ্ন, তাহলে আপনি শান্তকে ওপেনার বানালেন কেন? আপনি যদি শান্তকে ওপেনার বানাবেন, তৃতীয় প্রশ্ন, আপনি তাহলে থার্ড ওপেনার নিয়ে গেলেন কেন? আপনি একজন ওপেনারকে বসায় রাখছেন কারণ ও ওপেনিং করে, আপনাকে তার প্রতি সেই কনফিডেন্স নিয়ে আপনি তাকে দিয়ে ওপেনিং করাচ্ছেন না, আপনি ওপেনার বানিয়ে দিচ্ছেন নাম্বার 3-তে খেলে যে তাকে, তার মানে আপনি তো পুরো দল নির্বাচনের ক্ষেত্রে তো পুরো ইনজাস্টিস করেছেন। তাহলে আপনি টিম ম্যানেজমেন্টের এগেইনস্টে আসলে মনে করছেন? না, ডেফিনেটলি। আপনি দেখেন, আবার যদি সবাই সমান হয়, সৌম্য সরকার ওই 0 করার আগের ইনিংসে করেছে 73, মুশফিকুর রহিম গত 13 ইনিংসে করেছে একটা 50। আপনি কেন তাহলে সমান তো সবাই, সৌম্যকে আপনি বাদ দিবেন কেন? আমি একটা এক্সাম্পল দিচ্ছি। পারভেজ ইমনকে আপনি নিয়ে গেছেন, ওয়াসিম আকরাম বলছে, আমরা যদি খেয়াল করে দেখি যে কি বলছে, যে মাহমুদুল্লাহ রিয়াদ যেন একটা ট্যুরে গেছে, এরকম একটা আলোচনা হচ্ছে। ওয়াসিম আকরাম এই কথাটা বলেছে, পারভেজ ইমন না তাহলে কিসে গেছে? এই ট্যুর প্ল্যানটা করে কে? আমি যদি একজন ওপেনারকে নিয়ে গিয়ে না খেলাই, আমি ওপেনারকে সরিয়েছি, ওপেনারকে খেলাবো। যদি আমি ওপেনারকে না খেলাই, তাহলে আমি একটা ওপেনার না নিয়ে আমি তো মিডল অর্ডার ব্যাটার নিতে পারতাম, এক্সট্রা পেসার নিতে পারতাম, আরেকজন স্পিনার নিতে পারতাম। মানে আপনি বলছেন এই প্ল্যানটা তাহলে আগেই থাকবে, সৌম্য যদি ফ্লপ করে তাহলে আমি মিডল অর্ডারে, আমি তো ওপেনারকে ওপেনার দিয়ে রিপ্লেস করব। আর যদি আমি মনে করি ওপেনারকে ওপেনার দিয়ে আমি রিপ্লেস করব না, তাহলে আমি 3 নাম্বার ওপেনার নিছি। দল যখন নির্বাচন করা হয় সেই সময় যে পরিকল্পনা থাকে, আমরা যখন খেলতে যাই তখন সেই পরিকল্পনার বাস্তবায়ন হয় না। এক্স্যাক্টলি না, এবং সবাই সমানও না এখানটায়। ওই যে বললাম যে খালেদ মাসুদ পাইলট একটা সময় ছেড়েছে, মুশফিকুর রহিম ঢুকেছে না, কিন্তু মুশফিকুর রহিমরা ছাড়বে না। মুশফিকুর রহিমরা যতদিন ইচ্ছা খেলবে, বললে এখন খারাপ শোনায়, ঠিক আছে? নতুন ক্রিকেটার আপনি যতদিন হতে পারবেন না এক্সপেরিয়েন্স, ততদিন পর্যন্ত আপনার জায়গা নেই। ইব্রাহিম জাদরান একটা এক্সাম্পল দিই, এট দ্য এজ অফ 23 he has scored his 6th century in international cricket, 35তম ম্যাচে এসে। ধরেন এই ইব্রাহিম জাদরান যদি বাংলাদেশের হয়ে খেলতেন, 11 মাস ইনজুরি পরে যদি ব্যাক করতেন, জায়গাটা যদি মুশফিক আর ইব্রাহিম জাদরান, কারে খেলাবেন? মুশফিককে খেলানো হতো ভাই, ইব্রাহিম জাদরান খেলতে পারতেন না। সৌম্য সরকার খেলতে পারেন, আমি এক্সাম্পল দিই, শুনেন। আমাদের একটা ব্রেক নিতে হবে, আমরা এখান থেকে আবারও শুরু করব। এক্সিলারিস প্রেজেন্স ক্রিক বাস পাওয়ার্ড বাই গিগাবাইট। আমরা ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে, কোথাও যাবেন না।